এই যে আমরা পর্বগুলো পড়লাম, এই পর্বগুলোর বৈশিষ্ট্য, যে উপপর্বগুলোর বৈশিষ্ট্য, এগুলো কিন্তু খুবই কাছাকাছি। তো এই কাছাকাছি বৈশিষ্ট্যের কারণে এদের বৈশিষ্ট্যের মধ্যেও কিন্তু খুব কাছাকাছি কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন মিক্সিনি এবং পেট্রোমাইজেন্টিনা, এরা কিন্তু একই সাব ক্লাসের অন্তর্ভুক্ত, কিন্তু এদের ক্লাসগুলো কি ভিন্ন। এই জন্য এদের যেই গলবিলীয় ফুলকারন্ধ, এদের উপস্থিতি আছে, তবে এদের পরিমাণ কি কম বেশি। অর্থাৎ 5 থেকে 15 জোড়া থাকে কিসে, মিক্সিনিতে, 7 জোড়া থাকে হচ্ছে পেট্রোমাইজেন্টিডাই। তো এই বৈশিষ্ট্যগুলো এবং একই সাথে এদের যে উদাহরণ, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন মিক্সিনির উদাহরণে মিক্সিনি কথাটা থাকবে, মিক্সিনি, আর এখান থেকে স্টাউটি মনে রাখতে পারি, পেট্রোমাইজেন্টিডার ক্ষেত্রে পেট্রোমাইজন মনে রাখতে পারি। তো এইভাবে আমাদেরকে কিন্তু উদাহরণ এবং বৈশিষ্ট্য দুইটাই একই সাথে মনে রাখতে হবে। এবার দেখো যে তারপর আছে কি কন্ড্রিকথিস, অর্থাৎ ন্যাথোস্টোমাটার যেই পর্বগুলো আছে তাদের বৈশিষ্ট্য একীভূত করা, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যেগুলো একই রকমের সেগুলোর ক্ষেত্রে দেখি একটু খেয়াল করি। যে এখানে কি আছে, প্রথমে আছে কি কন্ড্রিকথিসের উদাহরণ আমরা কি পড়ছিলাম, হাঙর। তো হাঙরের বৈশিষ্ট্য কি ছিল, হেটারোসার্কাল, অর্থাৎ এদের যে লেজ, এটা কিন্তু অসম আকৃতির, একই বরাবর লম্ব। আমরা যদি এই বরাবর একটা লম্ব টানি, এদের লেজটা কি থাকবে, অসম বরাবর থাকবে। তো এটাকে কি বলা হচ্ছে, হেটারোসার্কাল। এবং অন্তকঙ্কাল যেটা, সেটা কি তরুণ অস্থিময়, অর্থাৎ অস্থিময় না, তরুণ অস্থিময়, একটু অস্থি থেকে কম নরম। এবং এদের যে আইস, সেটা হচ্ছে কি আইস, প্লাকয়েড আইস। আমরা কন্ড্রিকথিসের ক্ষেত্রে পড়েছি প্লাকয়েড আইস। তারপর পরবর্তী যায় যে অ্যাক্টিনোপটেরিকি, যেই মাছগুলো আমরা কি করি, সচরাচর খেয়ে থাকি। তো এইগুলোর ভিতরে কি পড়ে, রুই মাছ, ইলিশ মাছ, টাকি মাছ। তো এইগুলোর বৈশিষ্ট্য কি কি, এইগুলোর বৈশিষ্ট্যের ভিতরে দেখো যে এইগুলোর দেহ যেটা থাকে, এটা কোন আইসে আবৃত। আমরা মনে রাখছিলাম যে কি, যে মাছগুলো আমরা খাই, এই মাছগুলো যখন আমরা কাটি তখন কি ব্যবহার করি, ছাই ব্যবহার করি। তার মানে এদের আইসে কি থাকবে, সাইক্লোয়েড আইস থাকবে। এদের আইস কেমন, সাইক্লোয়েড এবং টিনয়েড। এবং এদের লেজটা কেমন হবে, আমরা খালি চোখে দেখতে পাই, এদের লেজটা কি সমান আকৃতি থাকে, সম। তো এদের লেজটাও কেমন হবে, হোমো সার্কাল হবে। এবং যে সার্কোপটেরিগি, এটার ক্ষেত্রে মনে রাখবো যে পিন্ডাকার লেজকে ইংলিশে এখানে কি বলতেছে, ডাইফি সার্কাল। লেজটা কেমন হবে, ডাইফি সার্কাল। এবং আইসটা কেমন হবে, গ্যানোয়েড আইস। তার মানে কিন্তু এদের যে আইস এবং পাখনা, এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ তিনটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। প্রথমটার ক্ষেত্রে যেমন আইস ছিল প্লাকয়েড, পরেরটার ক্ষেত্রে সাইক্লোয়েড, পরেরটার ক্ষেত্রে কিন্তু গ্যানোয়েড। আবার যেই পাখনা, সেটার ক্ষেত্রেও কিন্তু হেটারোসার্কাল, হোমোসার্কাল, ডাইফিসার্কাল। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো যে এরপরে আসছে হচ্ছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস। এইগুলোর বৈশিষ্ট্য আবার কিন্তু কাছাকাছি। প্রথম তিনটার বৈশিষ্ট্য একরকম, এই চারটার বৈশিষ্ট্য কিন্তু আবার একরকম। তো এইখানে খেয়াল করো যে যে অ্যামফিবিয়ার কথা আমরা কি পড়ছি, অ্যামফিবিয়া মানে উভচর। উভচরের দেহ কেমন থাকবে, ত্বক গ্রন্থিময় সিক্ত, সিক্ত মানে হচ্ছে ভেজা। তো উদাহরণ কি পড়ছিলাম, ব্যাং, প্রত্যেকটাই, যে সোনা ব্যাং, ঘাস ব্যাং, আসমতি ব্যাং, কেঁচো ব্যাং, মানে সবগুলোর ভিতরে কি আছে, ব্যাং আছে। এখন ব্যাঙের বৈশিষ্ট্য যেগুলো, সেইগুলোই কি অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য। তো এটা থেকে থাকবে কেমন, দেহত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত। এর পরবর্তীতে আছে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি, নখরবিহীন। কেমন, নখরবিহীন। অ্যামফিবিয়ার ক্ষেত্রে নখরবিহীন, সরীসৃপের ক্ষেত্রে নখর যুক্ত। এই বৈশিষ্ট্য কিন্তু মিশে ফেলা যাবে না, কারণ অ্যামফিবিয়া এবং রেপটিলিয়া কিন্তু অনেকটা কাছাকাছি। কিন্তু এদের যেই মূল পার্থক্য, সেটা হচ্ছে কেমন, নখরবিহীন এবং অগ্রপথে কিন্তু 5টা থাকে না, 4টা থাকে। অগ্রপথে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে আঙুল থাকে। এটা ভালো করে মনে রাখতে হবে। এবং রেপটিলিয়ার ক্ষেত্রে আমরা পড়তেছি, অ্যামফিবিয়ার ক্ষেত্রে কি সিক্ত মানে কি ভেজা, কিন্তু রেপটিলিয়ার ক্ষেত্রে হচ্ছে কেমন, শুষ্ক। রেপটিলিয়ার ক্ষেত্রে কেমন, শুষ্ক। শুষ্ক মানে কি, শুষ্ক মানে শুকনা, অর্থাৎ এখানে কিন্তু আর গ্রন্থিময় কোনো গ্রন্থি নাই। তো এই জন্য এটা কি শুষ্ক। এপিডার্মিস উদ্ভূত যে আইস, এটা কি তৈরি, শক্ত প্লেট দ্বারা তৈরি। কারণ আমরা জানি যে কুমিরের উপরে কি থাকে, একটা আলাদা আবরণ থাকে, প্লেটের আবরণ থাকে বা আইসের আবরণ থাকে। এটা কি বলা হচ্ছে, আইস বা শক্ত প্লেট। তো দেখো যে এখানে রেপটিলিয়ার ক্ষেত্রে প্রতি পায়ে কয়টা থাকছে আঙুল,
5টি করে নখরযুক্ত আঙুল থাকে। কি থাকে? নখরযুক্ত আঙুল। তো এর উদাহরণগুলো কি কি? উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কিছু কিছু বৈজ্ঞানিক নামও মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা টিকটিকি এবং ঘড়িয়ালের কথা মনে রাখবো। ঘড়িয়ালের ক্ষেত্রে কি? গ্যাভিয়ালিস গ্যানজেটিকাস, গ্যানজেটিকাস এবং হেমিডেকটাইলাস ফ্রিনেটাস টিকটিকির ক্ষেত্রে, এবং হচ্ছে ঘড়িয়ালের ক্ষেত্রে। এই দুটো উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলোর ক্ষেত্রে আমাদের বৈজ্ঞানিক নামটার খুব একটা দরকার নাই। তারপরে দেখো যে এরপরে কি আছে, অ্যাভিস। অ্যাভিসের কথা আসলে আমরা কি মনে রাখবো? পাখির বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হবে কি? অ্যাভিসের বৈশিষ্ট্য। তো পাখির বৈশিষ্ট্য কি আছে? দেহ কিসে আবৃত থাকবে? পালকে আবৃত থাকবে। এবং যে ওদের অগ্রপথ দুইটা আছে সেটা কিসে পরিণত হবে? উড্ডয়নের সময় ডানায় পরিণত হবে। তারপরে দেখো যে চোয়াল কি হয়? এদের চোয়াল হচ্ছে দন্তহীন, অর্থাৎ পাখিদের চোয়ালে কোনো দাঁত থাকে না এবং চঞ্চুতে পরিণত হয়েছে। চঞ্চু মানে কি? ঠোকরের মতো চিহ্ন। দেখো যে এরকম যদি থাকে, এই যে যেই চিত্রটা, এইটাকে কি বলা হচ্ছে? চঞ্চু। অর্থাৎ এদের ঠোঁটের পরিবর্তে কি থাকে? চঞ্চু থাকে। এই জিনিসটা এখানে লেখা আছে যে চঞ্চুতে পরিণত হয়েছে। দেহ কিসে আবৃত? পালকে আবৃত এবং অগ্রপথ দুটি ডানায় পরিণত হয়। এটা হচ্ছে কি? অ্যাভিসের বৈশিষ্ট্য। এখন দেখতে হবে যে অ্যাভিসের যে উদাহরণ এবং এর বৈজ্ঞানিক নামগুলো কি কি। তো এখান থেকে আমাদের পড়তে হবে কি? দোয়েল, কপসিসাস সোলারিস। কপসিসাস কি? সোলারিস। তাহলে এখান থেকে আমাদের কি পড়তে হবে? অ্যাভিসের ক্ষেত্রে যেটা, সেটার উদাহরণটা হচ্ছে কপসিসাস সোলারিস। এটাকে বলা হয় কি? দোয়েল। এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি? দেহ পালকে আবৃত, অগ্রপথ ডানায় রূপান্তরিত হয় এবং চোয়াল, যে চোয়ালটা থাকে এখানে কোনো দাঁত থাকে না, অর্থাৎ দন্তবিহীন। এবং এটা কোনো ঠোঁটও থাকে না। সেটা কিসের মতো আকৃতি ধারণ করে? চঞ্চুর মতো। এই যে আকৃতিটা, এটা হচ্ছে কি? চঞ্চুর মতো আকৃতি ধারণ করে। তারপরে দেখো যে ম্যামেলিয়া। ম্যামেলিয়ার কথা বলার সময় বলছিলাম যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো কিন্তু ম্যামেলিয়ার বৈশিষ্ট্য। তো ম্যামেলিয়ার ক্ষেত্রে দেখো যে কি আছে? দেহ কিসে আবৃত? লোমে আবৃত। একটা ব্যতিক্রম আমরা করেছি, সেটা কি ছিল? তিমি মাছ। তিমি মাছে কোনো লোম থাকে না, কিন্তু এটা ম্যামেলিয়ার অন্তর্ভুক্ত। তারপরে দেখো যে আরেকটা বৈশিষ্ট্য আছে কি? বহিকর্ণ কি যুক্ত? পিনাযুক্ত। অর্থাৎ বহি যে কর্ণ, অর্থাৎ কানের যে বাইরের অংশ, সেখানে কি অবস্থিত? পিনা, অর্থাৎ কানের পিনা যুক্ত। এবং পরিণত স্ত্রী প্রাণীতে সক্রিয় কি থাকে? স্তন্য গ্রন্থি থাকে। আমরা আগেই পড়েছি যে ম্যামেলিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো গ্রন্থি বিদ্যমান, ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, স্তন গ্রন্থি, এগুলো সবগুলোই কিন্তু ম্যামেলিয়াতেই উপস্থিত থাকে। তো এখন এই ম্যামেলিয়ার বৈশিষ্ট্য জানার পরে আমাদের কি জানতে হবে? এর উদাহরণ। যেহেতু আমরা মানুষ, তো হোমোসেপিয়েন্সও এর একটা উদাহরণ হইতে পারে। তারপরে দেখো এখানে কি দিছে, মানুষ, এটা তো পড়তেই হবে অবশ্যই। এবং বাঘ। বাঘের ক্ষেত্রে আমরা যেহেতু বাঘের ইংরেজি জানি টাইগার, তো এই বৈজ্ঞানিক নামেও কিন্তু কি আছে? টাইগার আছে। যদি একটু খেয়াল করো যে প্যান্থেরা টাইগ্রিস, টাইগ্রিস, টাইগার থেকে টাইগ্রিস। তো বাঘের বৈজ্ঞানিক নামের ভিতরে কি থাকবে? টাইগার থাকবে। এটা হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে ন্যাথোস্টোমাটার ভিতরে আছে সেগুলোর হচ্ছে বৈশিষ্ট্য এবং উদাহরণ। তো এইখান থেকে আমরা চলে যাব, আমরা প্রথমে যেখানে বাদ রাখছিলাম যে নন কর্ডাটা এবং কর্ডাটা প্রাণীর যে পার্থক্য সেই ছকে। তো নন কর্ডাটা এবং কর্ডাটা প্রাণীর পার্থক্য, এখন আমাদের যেহেতু কর্ডাটা পর্বের প্রাণীও পড়াও শেষ, নন কর্ডাটা পর্বের প্রাণীও পড়া শেষ। এখন আমরা এদের পার্থক্যগুলো সহজভাবে চিহ্নিত করতে পারবো। দেখো যে এখান থেকে আমাদের কি শুরু হয়েছিল? কর্ডাটা পর্ব শুরু হয়েছিল। তো কর্ডাটার ভিতরে কি ছিল? এদের আবার কি ছিল? উপপর্ব ছিল। এদের বৈশিষ্ট্য ছিল, প্রথমে ছিল ইউরোকর্ডাটা, তারপর সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই যে তারপর হচ্ছে নন কর্ডেট এবং কর্ডাটার তুলনা। তো আসো যে খেয়াল করি এখানে বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রথম যে বৈশিষ্ট্যর ভিন্নতা দেখা গেছে সেটা হচ্ছে কি? নটোকর্ড। যেটা আমরা বলে আসতেছি যে নটোকর্ডটা থাকে আর একটা নটোকর্ড থাকে না। তো নন কর্ডাটা যারা, তাদের কি থাকবে না? নন মানে নাই। তার মানে এই নন কর্ডাতে কি থাকবে না? নটোকর্ড থাকে না। তো কর্ডাটাতে তাহলে কি থাকবে? কর্ডাটাতে থাকবে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে থাকবে, অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকতে পারে,
পরিণত অবস্থায় থাকতে পারে। এই জন্য এই কথাটা বলেছে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে কি থাকে, নটোকর্ড থাকে। তারপরে দেখো যে স্নায়ু রজ্জু, নন কার্ডাটার ক্ষেত্রে অঙ্কীয় দেশে এবং কর্ডাটার ক্ষেত্রে কোথায় থাকে, পৃষ্ঠ দেশে থাকে। পৃষ্ঠ মানে পিঠের দিকে, অর্থাৎ মেরুদণ্ডটা কোথায় থাকে, পৃষ্ঠ দেশে। তারপরে দেখো যে ফুলকা রন্ধ্র, নন কার্ডারদের দেহে ফুলকা থাকলেও ফুলকা রন্ধ্র নেই। কর্ডাটার ভ্রূণ অবস্থায় গলবিলে ফুলকা রন্ধ্র আছে। কর্ডাটা পর্বের প্রাণী যারা, এটার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি মাছ। তো মাছের ক্ষেত্রে কিন্তু এই গলবিলে কি থাকে, ফুলকা রন্ধ্র যেটা আছে সেটা কিন্তু থাকে। এবং হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের অবস্থান কিন্তু কর্ডাটা এবং নন কর্ডাটার কিন্তু আলাদা আলাদা জায়গায়। যেমন দেখো নন কর্ডাটা নাও থাকতে পারে, থাকলে পৌষ্টিক নালীর কোথায় থাকে, পৃষ্ঠ দেশে। আর আমাদের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম যে এটা থাকি কোথায়, অঙ্কীয় দেশে। অঙ্কীয় দেশে এবং পৃষ্ঠ দেশে, তার মানে পৃষ্ঠ দেশে থাকবে হচ্ছে কাতে, যারা নন কর্ডাটা। আর আমরা যেহেতু কর্ডাটা, তাহলে আমাদের কোথায় থাকবে, অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশে। তারপরে খেয়াল করো যে হিমোগ্লোবিন, নন কর্ডারদের ক্ষেত্রে রক্ত রসে দ্রবীভূত থাকে, কর্ডাটাই লোহিত কণিকায় অবস্থিত। আমরা আগেই পড়ছিলাম যে কণিকা কোনগুলো আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত এবং অনুচক্রিকা। তো লোহিত মানে কি, লোহিত মানে লাল, তার মানে এর ভিতরে কি আছে, হিম আছে। হিম জিনিসটার কারণে কিন্তু লোহিত রক্তকণিকা লাল দেখায়। তার মানে এই হিমোগ্লোবিন থাকবে কোথায়, কর্ডাটার লোহিত রক্তকণিকায়। কোথায় থাকবে, লোহিত রক্তকণিকায়। তারপরে দেখো যে এদের কি থাকে, লেজ থাকে। নন কর্ডাটা যারা আছে ক্ষেত্রে পায়ুর পশ্চাতে লেজ থাকে না, যেহেতু এটা নন কর্ডাটা, এদের কি থাকবে না, লেজ থাকবে না। কর্ডাটাদের লেজ থাকবে কোন অবস্থায়, ভ্রূণ অবস্থায় থাকতে পারে, পরিণত অবস্থায় থাকতে পারে। কিছু কিছু প্রাণীর ভ্রূণ অবস্থায় থাকলেও পরিণত অবস্থায় তা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা ব্লীন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যে কোনো এক জীবনের কোনো না কোনো দশে যদি থাকে লেজ, সেটা কিন্তু কর্ডাটার অন্তর্ভুক্ত। তো লেজের পয়েন্ট। এবং যে নন কর্ডাতে যারা থাকে তাদের ক্ষেত্রে যে পোর্টাল তন্ত্র, সেটা হচ্ছে কি থাকে, তন্ত্র বিহীন থাকে। কিন্তু কর্ডাটায় রক্ত সংবহন তন্ত্রে কিন্তু পোর্টাল তন্ত্র উপস্থিত। তো পোর্টাল তন্ত্রের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, পোর্টাল মানে এক জায়গা থেকে রক্তর যেই ধারা সেখান থেকে ট্রান্সপোর্ট করে এক জায়গায় নেবে, পোর্ট করবে। তো এই পোর্টাল তন্ত্র কিন্তু দুই রকমের ছিল, একটা হচ্ছে হেপাটিক, একটা হচ্ছে রেনাল। তো এই দুইটা কিন্তু প্রাণীভেদে আলাদা আলাদা থাকতে পারে। মানুষের ক্ষেত্রে একরকম হতে পারে, মাছের ক্ষেত্রে একরকম হতে পারে, বা পাখির ক্ষেত্রে একরকম হতে পারে। তো সবার ক্ষেত্রে কিন্তু হেপাটিক এবং রেনাল দুইটা একসাথে থাকবে এরকম না হতে পারে। যে কোনো ক্ষেত্রে হেপাটিক পোর্টালতন্ত্র থাকতে পারে, অন্য ক্ষেত্রে রেনাল পোর্টালতন্ত্র থাকতে পারে। কিন্তু কলটা হলে অবশ্যই পোর্টালতন্ত্র বিদ্যমান থাকবে। কিন্তু নন কর্ডাটাদের ক্ষেত্রে কিন্তু এই পোর্টালতন্ত্র বা রক্ত সংবহন পোর্টালতন্ত্র কি তন্ত্র বিহীন। তো এইগুলো ছিল হচ্ছে নন কর্ডাটা এবং কর্ডাটার তুলনা। নন কর্ডাটা এবং কর্ডাটার তুলনা করার জন্য কিন্তু আমাদের মূল কথা মনে রাখতে হবে কোনগুলা, এই যে 1 থেকে 7 পর্যন্ত যেই বোল্ড কালারের লেখা, এইগুলোই কিন্তু আমাদের কি মনে রাখতে হবে, নটোকর্ড, স্নায়ুরজ্জু, ফুলকারন্ধ্র, হৃৎপিণ্ড, হিমোগ্লোবিন, লেজ এবং পোর্টালতন্ত্র। কারণ এই বেসিসেই কিন্তু আমাদের যেই নন কর্ডাটা বা কর্ডাটার তুলনা করা হচ্ছে সেগুলোই কিন্তু তুলনা করা হয়। তো প্রথম থেকে যদি আসি আমরা শ্রেণীবিন্যাস প্রথমত আমরা করছিলাম কিসের জন্য, যে আমাদের প্রাণীগুলোকে সূক্ষ্মভাবে চেনার জন্য। একটার বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য যে অমিল মিল, এইগুলোর বেসিসেই কিন্তু আমরা করছি কি শ্রেণীবিন্যাসটা করছি। এবং এই শ্রেণীবিন্যাসের মাধ্যমেই কিন্তু আমরা এই নন কর্ডাটা এবং কর্ডাটা পেয়েছি। এবং কর্ডাটার ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন তাদের আইসের পার্থক্য, তাদের গ্রন্থিময় যেই ত্বক বা গ্রন্থিময় ত্বক নাই যাদের, তাদের উপর ভিত্তি করে, কার কোন আইস থাকে সেটার উপর ভিত্তি করে, কার হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট সেগুলোর উপর ভিত্তি করে। তো এইভাবেই আমাদের এই প্রাণীর বিভিন্নতা এবং যেই শ্রেণীবিন্যাসটা আছে সেটা সম্পূর্ণ করা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পড়াশোনা।